হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। মিস্ট্রি অফ সায়েন্সে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 12 কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আশা করছি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো সংশয় থাকবে না। আমি তোমাদের সুরজ স্যার ফ্রম মিস্ট্রি অফ সায়েন্স, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সমস্ত বিষয়ে শিক্ষালাভ করতে পারবে। তার পাশাপাশি তোমরা তোমাদের আপকামিং নিট, জয়েন্ট এন্ট্রান্স বা বোর্ড এক্সামের প্রস্তুতি তোমরা এই প্ল্যাটফর্ম থেকেই নিতে পারবে। চ্যাপ্টার শুরু করার আগে আমরা যদি এর নামে ফোকাস করি, অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রো মানে ইলেকট্রিসিটি বোঝাতে চাইছে, আর কেমিস্ট্রি মানে হলো আমাদের কেমিক্যাল রিয়াকশান। তো এই চ্যাপ্টারে আমরা পড়তে যাচ্ছি ইলেকট্রিসিটি এবং কেমিক্যাল রিয়াকশানের মধ্যেকার রিলেশন। সবার প্রথমে এই চ্যাপ্টার থেকে আমরা কী কী টপিক কভার করব ওগুলো জেনে নিতে হবে। এখানে আমরা পড়ব সেল, যার দুটো পার্ট, গ্যালভানিক সেল এবং ইলেকট্রোলাইটিক সেল। তারপরে আমরা চলে যাব স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, নন-স্ট ইকুয়েশন, কন্ডাক্ট্যান্স ইন সলিউশন এবং সবশেষে আমরা পড়ব ব্যাটারি, করোশন এবং ফুয়েল সেল। তো ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার থেকে এই টোটাল 6টি টপিক আমাদের কভার করতে হবে। এই চ্যাপ্টারে আমরা দু রকমের সেল নিয়ে আলোচনা করব। একটা ইলেকট্রোকেমিক্যাল সেল আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলের কাজটা কি? এই সেলের কাজ হলো কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। এখন উদাহরণস্বরূপ যদি আমরা ব্যাটারি নেই, ব্যাটারির মধ্যে কি হয়? ব্যাটারির মধ্যে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান হয়। স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান হওয়ার দরুন যে এনার্জি আমরা পাবো, ওইখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়, যার সাহায্যে টর্চ, ক্যালকুলেটর, ঘড়ি, রেডিও, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা আরও অনেক কিছু আমরা চালাতে পারি। তো এখানে আমরা দেখলাম কি, ব্যাটারির মধ্যে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান হলো। স্পন্টেনিয়াস অর্থাৎ যে সমস্ত রিয়াকশান নিজে থেকেই হয়, এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করা ছাড়াই এই সমস্ত রিয়াকশান প্রসিড করতে থাকে একটা পার্টিকুলার ডিরেকশানে। 2 নম্বরে আমরা দেখে নেব ইলেকট্রোলাইটিক সেল। এই সেলের কাজ কি? এই সেলের কাজ হলো ইলেকট্রিক এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা, অর্থাৎ এক্সটার্নালি ইলেকট্রিক এনার্জি প্রোভাইড করিয়ে আমরা কোনো কেমিক্যাল রিয়াকশানকে জোরপূর্বক করাই। এই ধরনের রিয়াকশানকে আমরা কি বলতে পারি? এই ধরনের রিয়াকশানকে আমরা বলবো নন স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান। নন স্পন্টেনিয়াস অর্থাৎ এই সমস্ত রিয়াকশান কখনোই আপনা আপনি হবে না, এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করলে তারপর এই সমস্ত রিয়াকশান প্রসিড করতে থাকে একটা পার্টিকুলার ডিরেকশানে। এখন স্পন্টেনিয়াস এবং নন স্পন্টেনিয়াস রিয়াকশান আমরা দৈনন্দিন জীবনের কিছু বাস্তব উদাহরণ থেকে বুঝে নেব। যে সমস্ত ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা সেলফ মোটিভেটেড, অর্থাৎ পড়াশোনার প্রতি তাদের মনোযোগ প্রবল, তাদেরকে কোনোরূপ কড়া শাসনের প্রয়োজনই নেই। তারা সেলফ মোটিভেটেড হওয়ার কারণে নিজেদের পড়াশোনা নিজেরাই চালিয়ে যাবে। স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান ঠিক একই জিনিস, অর্থাৎ এই সমস্ত রিয়াকশান আপনা আপনি হয়, এখানে আমরা কোনো এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করি না। কিন্তু নন স্পন্টেনিয়াসের ক্ষেত্রে ঠিক তার উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ সমস্ত বাচ্চা ছেলেমেয়েরাই যে সেলফ মোটিভেটেড হবে বা তাদের পড়াশোনার প্রতি প্রবল মনোযোগ থাকবে এরকম কোনো কথা নেই। কিছু দুরন্ত প্রকৃতির ছেলেমেয়েরাও থাকে যাদের পড়াশোনার প্রতি মনোযোগই বসে না। তাদের প্রতি আমরা কি করি না, তাদেরকে সবার প্রথমে আমরা ভয় দেখাই, অথবা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তাদের উপহার দেওয়া হবে এরকম কোনো প্রলোভন দিই। আর তা না হলে আমরা তার উপর শেষমেশ কড়া শাসন বা মারধর করতে থাকি। তো এই সমস্ত কিছু একটা এক্সটার্নাল পুশ বা এক্সটার্নাল এনার্জির কাজ করছে, যার দরুন ওই বাচ্চা ছেলে বা মেয়েটি তাদের ইচ্ছা থাকা না সত্ত্বেও তারা পড়তে বসতে বাধ্য হচ্ছে। নন স্পন্টেনিয়াস রেডক্স রিয়াকশান ঠিক একই জিনিস, অর্থাৎ এই সমস্ত রিয়াকশান কখনোই আপনা আপনি হবে না, এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করলে তারপর এই সমস্ত রিয়াকশান প্রসিড করতে থাকবে একটা পার্টিকুলার ডিরেকশানে। আমরা এখানে দেখতে পাচ্ছি পাহাড়ের উপর থেকে জল নিচের দিকে পড়ছে, এটা একটা স্বাভাবিক প্রসেস। এখানে আমরা কোনো এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করিনি,
আর যেহেতু এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করিনি, তা সত্ত্বেও জল উপর থেকে নিচের দিকে স্বাভাবিকভাবেই পড়ছে আপনা আপনি। তাহলে এই ধরনের প্রসেসকে আমরা কি বলতে পারি? এই ধরনের প্রসেসকে আমরা বলবো স্পন্টেনিয়াস প্রসেস। কিন্তু তার পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জল নিচ থেকে উপরের দিকে উঠছে। এটা কি স্বাভাবিকভাবে হচ্ছে? না, এটা কখনোই স্বাভাবিকভাবে হচ্ছে না। এখানে একটা এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করা হয়েছে, যার দরুন জল নিচ থেকে উপরের দিকে উঠতে বাধ্য হচ্ছে। তা না হলে জল কখনো নিজে থেকে বা আপনা আপনি নিচ থেকে উপরের দিকে উঠতে চায় না। তাহলে এই ধরনের প্রসেসকে আমরা বলবো নন স্পন্টেনিয়াস প্রসেস। এখন আমাদের টার্গেট হলো স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করা। আমাদের এই টার্গেট পূরণ করবে কে? ইলেকট্রোকেমিক্যাল সেল। আমরা স্পেসিফিক একটা ইলেকট্রোকেমিক্যাল সেল নেব, যাকে আমরা বলছি ড্যানিয়েল সেল। গ্যালভানিক সেলের গঠন বুঝতে গেলে সবার প্রথমে আমরা একটা কন্টেনার নেব, যেখানে আমরা নেব 1 মোলার জিঙ্ক সালফেট সলিউশন। যেহেতু এখানে আমরা 1 মোলার জিঙ্ক সালফেট সলিউশন নিয়েছি, তাহলে এখানে একটা জিঙ্ক রড ডিপ করতে হবে। একইভাবে আমরা আরও একটা কন্টেনার নেব, যেখানে নেব 1 মোলার কপার সালফেট সলিউশন, এবং সেখানে আমাদের একটা কপার রড ডিপ করতে হবে। এখন জিঙ্ক এবং কপারের মধ্যে কে মোর রিঅ্যাক্টিভ, অর্থাৎ কে ইজিলি অক্সিডাইজড হবে, আবার কে ইজিলি রিডিউসড হবে। তার মানে আমি বলতে চাইছি কে ইলেকট্রন ডোনেট করবে আর কে ইলেকট্রন রিসিভ করবে, সেটা জানতে হলে আমাদের মেটাল অ্যাক্টিভিটি সিরিজ জানতে হবে। মেটাল অ্যাক্টিভিটি সিরিজে আমরা দেখতে পাচ্ছি এখানে মেটালগুলিকে তাদের রিঅ্যাক্টিভিটি অনুযায়ী একটা শ্রেণীতে রাখা আছে। তার মানে হলো এই সিরিজের ওপরের দিকে থাকা মেটালগুলি মোর রিঅ্যাক্টিভ, অর্থাৎ ইজিলি অক্সিডাইজড হবে এবং ইলেকট্রন ডোনেট করতে চাইবে। ঠিক সেইভাবে এই সিরিজের নিচে থাকা মেটালগুলি লেস রিঅ্যাক্টিভ, অর্থাৎ ইজিলি রিডিউসড হবে এবং ইলেকট্রন রিসিভ করতে চাইবে। গ্যালভানিক সেলে আমরা জিঙ্ক এবং কপার ইলেকট্রোড নিয়েছিলাম। এই সিরিজে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্ক এই সিরিজের উপরে রয়েছে এবং কপার তুলনামূলকভাবে তার নিচে রয়েছে। জিঙ্ক উপরে থাকার দরুন মোর রিঅ্যাক্টিভ হবে, অর্থাৎ ইজিলি অক্সিডাইজড হবে, তার মানে ইলেকট্রন ডোনেট করবে, এবং কপার ঠিক তার নিচে থাকার দরুন ইজিলি রিডিউসড হবে এবং জিঙ্কে ডোনেট করা ইলেকট্রন কপার রিসিভ করবে। তো মেটাল অ্যাক্টিভিটি সিরিজ থেকে আমরা জানলাম যে জিঙ্ক এবং কপারের মধ্যে কে ইলেকট্রন ডোনেট করবে এবং কে ইলেকট্রন রিসিভ করবে। ঠিক সেইভাবে গ্যালভানিক সেলে আমার জিঙ্ক এবং কপার ইলেকট্রোডের মধ্যে জিঙ্ক ইলেকট্রোডে থাকা জিঙ্ক অ্যাটম ইলেকট্রন ডোনেট করে Zn2+ আয়ন রূপে সলিউশনে আসবে। তাহলে বর্জিত ইলেকট্রনগুলি কোথায় থাকবে? না, জিঙ্ক রডে। এখানে আমরা দেখতে পেলাম যে জিঙ্ক ইলেকট্রন বর্জন করছে, তার মানে অক্সিডেশন হচ্ছে। আমরা জানি অক্সিডেশন শুধুমাত্র অ্যানোডে হয়। এখন অ্যানোডে ক্রমাগত ইলেকট্রন জমা হওয়ার ফলে তাদের মধ্যে কি হবে? রিপালশন। রিপালশনের কারণে ইলেকট্রনগুলি বাইরের পরিবাহী তার বরাবর কপার ইলেকট্রোডে এসে পৌঁছবে। এখন কপার সালফেট সলিউশনে কি কি আয়ন রয়েছে? কপার সালফেট সলিউশনে Cu2+ এবং SO4 2-। তাহলে কপার সালফেট সলিউশনে থাকা Cu2+ আয়ন ইলেকট্রনগুলি গ্রহণ করে কপারে পরিণত হবে, তারপর কপার ইলেকট্রোডে এসে জমা হয়ে যাবে। এখানে আমরা আর একটা জিনিস লক্ষ্য করছি যে Cu2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে রিডাকশান হচ্ছে। আমরা জানি রিডাকশান সবসময় ক্যাথোডে হয়। এখানে আমরা দেখলাম ইলেকট্রনের প্রবাহ হলো। ইলেকট্রনের প্রবাহ হলো বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। আমরা জানি ইলেকট্রনের প্রবাহ হলে ইলেকট্রিসিটি জেনারেট হয়, তার মানে কারেন্ট ফ্লো করবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। কারেন্ট ফ্লো করছে, তার এভিডেন্স কি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাল্ব জ্বলছে, কিন্তু বাল্বটি জ্বলার কিছুক্ষণ পর আমরা দেখব যে বাল্বটি নিভে গেছে। এখন বাল্বটি নিভে গেল কেন? ইলেকট্রনের প্রবাহ নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে।
ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার দুটো কারণ রয়েছে। প্রথমত আমরা দেখেছিলাম জিঙ্ক ইলেকট্রোডে অক্সিডেশনের ফলে উৎপন্ন Zn2+ আয়ন জিঙ্ক সালফেট সলিউশনে এসে জমা হচ্ছিল, যার দরুন জিঙ্ক সালফেট সলিউশনে Zn2+ আয়নের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। একইভাবে কপার সালফেট দ্রবণে থাকা Cu+2 আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ইলেকট্রোডে জমা হচ্ছিল। সলিউশন থেকে Cu2+2 যদি বেরিয়ে যায় তাহলে আর কি পড়ে থাকবে? SO4 আয়ন। তো একদিকে আমরা দেখলাম পজিটিভ চার্জ এক্সেস হচ্ছে, আর একদিকে দেখলাম নেগেটিভ চার্জ এক্সেস হচ্ছে। তাহলে এক্সেস পজিটিভ চার্জ এই ইলেকট্রনকে শক্তভাবে ধরে রাখবে, যার দরুন ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যাবে। এটা 1 নম্বর কারণ। আরও একটা কারণ হচ্ছে, আমরা জানি কারেন্ট ফ্লো করতে গেলে সার্কিট কমপ্লিট হতে হবে, আমরা ফিজিক্সে পড়েছি। সার্কিট কমপ্লিট না হলে কারেন্ট ফ্লো করবে না। তো আমরা এখানে দেখছি উপর দিক বরাবর ইলেকট্রনের ফ্লো হলেও নিচ বরাবর ইলেকট্রনের ফ্লো হওয়ার কোনো রাস্তা নেই। তাই যেহেতু আমাদের সার্কিটই কমপ্লিট নেই, তাহলে ইলেকট্রনের প্রবাহ আর হবে না। এখন আমাদের এমন একটা জিনিসের প্রয়োজন যে কিনা এই দুদিকের সলিউশনকে নিউট্রালাইজ করবে, তার পাশাপাশি আমাদের সার্কিটও কমপ্লিট করবে। এই সমস্যা সমাধানের জন্য আমরা এখানে কাকে আনতে পারি? এই সমস্যা সমাধানের জন্য আমরা এখানে আনতে পারি সল্ট ব্রিজকে। সল্ট ব্রিজ কেমন দেখতে হয়? সল্ট ব্রিজ হচ্ছে উল্টো ইউ আকৃতির একটা টিউব। একে ব্রিজ কেন বলছি? এর কাজটা হলো অক্সিডেশন হাফ সেল এবং রিডাকশন হাফ সেলকে কানেক্ট করা, তাই এর নামে ব্রিজ কথাটি রয়েছে। আচ্ছা, একে সল্ট কেন বলবো না? সল্ট ব্রিজের মধ্যে আমরা উইক ইলেকট্রোলাইট যেমন NaCl, KCl বা NH4NO3 মতন সল্টকে প্রবেশ করাই। আর কি প্রবেশ করাই না? পেস্ট অফ পলিস্যাকারাইড অর্থাৎ আগার আগার, যার ফলে দ্রবণটি জেলির মতো জমে যায়। এখন আমরা ধরে নিচ্ছি আমাদের এই সল্ট ব্রিজে কে রয়েছে না? KCl। KCl ডিসোসিয়েট করলে কি কি আয়ন উৎপন্ন হবে? K+ এবং Cl- আয়ন। তো KCl ডিসোসিয়েট করলে যদি K+ এবং Cl- আয়ন উৎপন্ন হয়, K+ আয়নের কাজ হচ্ছে এক্সেস নেগেটিভ চার্জ অর্থাৎ SO4- আয়নকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা। একইভাবে Cl- আয়নের কাজ কি না? এক্সেস পজিটিভ চার্জ অর্থাৎ Zn2+ আয়নকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা। তাহলে আমরা দেখতে পেলাম জিঙ্ক সালফেট সলিউশন থেকে এক্সেস Zn2+ আয়নের সংখ্যা কমে গেল। একইভাবে কপার সালফেট সলিউশন থেকে এক্সেস SO4 আয়নের সংখ্যা কমে গেল, অর্থাৎ দুদিকের সলিউশন আমার নিউট্রাল হয়ে গেল। তার পাশাপাশি আমাদের এই সল্ট ব্রিজের দ্বারা সার্কিট কমপ্লিট হয়ে যাওয়ার ফলে ইলেকট্রনের প্রবাহ অবিরাম চলতে থাকবে এবং কারেন্ট কন্টিনিউয়াসলি ফ্লো করবে, আর আমাদের বাল্বও জ্বলতে থাকবে। এরপর আমরা দেখে নেব সল্ট ব্রিজ এবং তার ফাংশান। সল্ট ব্রিজ কি না? সল্ট ব্রিজ হলো উল্টো ইউ আকৃতির টিউব, যেখানে কি থাকে না? ইনার্ট ইলেকট্রোলাইট অর্থাৎ KCl, KNO3 বা NH4NO3 এগুলি থাকে। এর সঙ্গে কি মেশানো থাকে? আগার আগার, এটাকে সেমি সলিড ফর্মে আনার জন্য। একটু আগেই আমি বললাম সল্ট ব্রিজের কাজ হলো গ্যালভানিক সেলে অক্সিডেশন হাফ সেল এবং রিডাকশন হাফ সেলকে কানেক্ট করা, তার পাশাপাশি ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখা। এখন সল্ট ব্রিজে আমার ইনার ইলেকট্রোলাইট নিয়েছিলাম KCl, সেটা ডিসোসিয়েট করে K+ এবং Cl- আয়ন উৎপন্ন হচ্ছিল, অর্থাৎ এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হলো, এদের গতিবেগ যেন সমান থাকে। তার পাশাপাশি এই সমস্ত ইনার ইলেকট্রোলাইট ভেঙে যে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করছে, তারা যেন সলিউশনে থাকা অন্য আয়নগুলির সঙ্গে রিয়াকশান না করে। এরপর আমরা দেখে নেব সেল রিপ্রেজেন্টেশন। গ্যালভানিক সেলে আমরা কি দেখলাম? অক্সিডেশন হাফ সেল রিয়াকশান কেমন ছিল না? এখানে জিঙ্ক কনভার্ট হচ্ছিল Zn+2-তে। একইভাবে রিডাকশান হাফ সেল রিয়াকশান কেমন ছিল না? এখানে Cu2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছিল? কপারে।
তো অক্সিডেশন হাফ সেল রিয়াকশান এবং রিডাকশান হাফ সেল রিয়াকশান, এই দুটো রিয়াকশানকে যদি আমরা অ্যাড করি তাহলে ইলেকট্রন দুদিক থেকে কেটে যাবে। তাহলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব নেট সেল রিয়াকশান। কিন্তু পরীক্ষায় তোমাদের নেট সেল রিয়াকশান না দিয়ে এখন দিয়ে দিচ্ছে সেল রিপ্রেজেন্টেশন। তো সেল রিপ্রেজেন্টেশন কীভাবে করতে হয় সেটা আমাদের জেনে নিতে হবে। সবার আগে আমরা নিয়ে নেব ডবল লাইন। ডবল লাইন কাকে রিপ্রেজেন্ট করছে? ডবল লাইন রিপ্রেজেন্ট করছে সল্ট ব্রিজকে, যার লেফট সাইডে আমরা নিব, লেফট সাইডে আমরা নিয়ে নেব অক্সিডেশন হাফ সেল রিয়াকশান। অর্থাৎ অক্সিডেশন হাফ সেল রিয়াকশানে আমরা দেখেছিলাম জিঙ্ক কনভার্ট হচ্ছিল Zn+2-তে, মাঝখানে থাকবে সিঙ্গেল লাইন অর্থাৎ ফেজ বাউন্ডারি। এবং সল্ট ব্রিজের রাইট সাইডে আমরা নিয়ে নিচ্ছি রিডাকশান হাফ সেল রিয়াকশান। মানে রিডাকশান হাফ সেল রিয়াকশান কেমন ছিল? Cu2+ আয়ন কিসে কনভার্ট হচ্ছিল? কপারে, মাঝখানে একটা আমার থাকবে ফেজ বাউন্ডারি। যারা আয়ন সেখানে আমরা অ্যাকোয়াস লিখে তার কনসেন্ট্রেশন উল্লেখ করব, আর যারা মেটাল সেখানে আমরা সলিড লিখব। সিঙ্গেল লাইন রিপ্রেজেন্ট করছে ফেজ বাউন্ডারিকে। ফেজ বাউন্ডারি মানে হচ্ছে গ্যালভানিক সেলে আমরা লিকুইড জিঙ্ক সালফেট সলিউশনে সলিড জিঙ্ক রড ডিপ করেছিলাম। তো এই লিকুইড জিঙ্ক সালফেট সলিউশন এবং সলিড জিঙ্ক রডের মধ্যেকার বাউন্ডারিকে আমরা বলবো ফেজ বাউন্ডারি। নেক্সট পয়েন্ট আমরা দেখে নেব ইলেকট্রোড পোটেনশিয়াল। গ্যালভানিক সেলে আমরা জিঙ্ক সালফেট সলিউশনে জিঙ্ক রড ডিপ করেছিলাম। জিঙ্ক রডে থাকা জিঙ্ক অ্যাটম ইলেকট্রন বর্জন করে Zn+2-তে কনভার্ট হচ্ছিল। এটা আমি একটা জিঙ্ক অ্যাটমের কথা বললাম, এরকম বহু জিঙ্ক অ্যাটম Zn+2-তে কনভার্ট হবে। তাহলে ইলেকট্রনগুলো কোথায় এসে জমা হবে? জিঙ্ক রডে। জিঙ্ক রড যদি নেগেটিভলি চার্জড হয়ে যায় তাহলে সলিউশনে থাকা পজিটিভ চার্জ অফ জিঙ্ক তার ধারে এসে জুড়ে যাবে। তো এখানে আমরা দেখলাম ইলেকট্রোলাইটে পজিটিভ চার্জ এবং জিঙ্ক রডে নেগেটিভ চার্জ। এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যেকার পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা বলবো ইলেকট্রোড পোটেনশিয়াল। এখন ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হলো অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। অক্সিডেশন মানে জিঙ্ক কনভার্ট হবে Zn+2-তে, অর্থাৎ এখানে অক্সিডেশন হচ্ছে। তাহলে একে রিপ্রেজেন্ট করব কিভাবে? সবার প্রথমে আমরা লিখব পোটেনশিয়াল অর্থাৎ ই, তারপরে সাবস্ক্রিপ্টে লিখব জিঙ্ক ফেজ বাউন্ডারি দিয়ে Zn+2। তো একইভাবে আমরা রিডাকশান পোটেনশিয়ালকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? রিডাকশান হচ্ছে অর্থাৎ নিশ্চয়ই এখানে আমি ধরে নিচ্ছি Zn+2 আয়ন কিসে কনভার্ট হচ্ছে? জিঙ্কে। তাহলে একে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? সবার প্রথমে আমরা লিখব পোটেনশিয়াল অর্থাৎ ক্যাপিটাল ই, এবং সাবস্ক্রিপ্টে কি লিখব? Zn+2 ফেজ বাউন্ডারি দিয়ে Zn। তার মানে এখানে আমরা কি দেখলাম? সাবস্ক্রিপ্ট দেখে বুঝে নিতে পারবো অক্সিডেশন পোটেনশিয়ালের কথা বলা হচ্ছে নাকি রিডাকশন পোটেনশিয়ালের কথা বলা হচ্ছে। নেক্সট পয়েন্ট আমরা দেখে নেব স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কি না? ইলেকট্রোড পোটেনশিয়াল ইন স্ট্যান্ডার্ড কন্ডিশন। অর্থাৎ যখন আমার টেম্পারেচার হবে 298 কেলভিন, প্রেসার হবে 1 atm এবং সলিউশনের কনসেন্ট্রেশন হবে 1 মোলার অর্থাৎ 1 মোল পার লিটার, সেই সিচুয়েশানে আমরা ইলেকট্রোড পোটেনশিয়ালকে বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, যাকে আমরা কিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি? ই নট। ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা ইর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি ক্যাপিটাল ই, এবং স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা রিপ্রেজেন্ট করব ই নট দ্বারা। এখন স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালকে আমরা কিভাবে লিখব? স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিডেশন। যদি ধরে নেই জিঙ্ক Zn+2-তে কনভার্ট হচ্ছে অর্থাৎ অক্সিডেশন হচ্ছে, তাহলে রিপ্রেজেন্ট করব এইভাবে। একে পোটেনশিয়াল বলেছে মানে সবার প্রথমে আমরা ই লিখব এবং স্ট্যান্ডার্ড সেটে রয়েছে তাই তার উপরে একটা নট লাগাবো এবং নিচে কি লিখব? অর্থাৎ সাবস্ক্রিপ্টে লিখব Zn ফেজ বাউন্ডারি দিয়ে Zn+2। একইভাবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আমরা কিভাবে লিখতে পারি? পোটেনশিয়াল বলেছে মানে সবার প্রথমে আমরা কি লিখব? ক্যাপিটাল ই, স্ট্যান্ডার্ড সেটে রয়েছে তার উপরে একটা নট লাগাতে হবে। রিডাকশান হচ্ছে, রিডাকশান মানে Zn+2 আয়ন জিঙ্কে কনভার্ট হচ্ছে,
তাহলে Zn+2 ফেজ বাউন্ডারি দিয়ে আমরা লিখব জিঙ্ক। তো এখানে আমরা দেখলাম সাবস্ক্রিপ্ট দেখে সবসময় চিনতে পারবো যে অক্সিডেশন পোটেনশিয়ালের কথা বলছি নাকি রিডাকশান পোটেনশিয়ালের কথা বলছি। নেক্সট পয়েন্ট আমরা দেখব সেল পোটেনশিয়াল। একটু আগে আমরা দেখলাম ইলেকট্রোড পোটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়াল কী ছিল? ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যেকার পোটেনশিয়াল ডিফারেন্স। পুরো গ্যালভানিক সেলে দুটো হাফ সেল রয়েছে, সেই অনুযায়ী পুরো গ্যালভানিক সেলের সেল পোটেনশিয়াল কী হতে পারে না ইলেকট্রোড পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু ইলেকট্রোডস, অর্থাৎ ইলেকট্রোড পোটেনশিয়াল অফ ক্যাথোড এবং ইলেকট্রোড পোটেনশিয়াল অফ অ্যানোডের ডিফারেন্স। সেল পোটেনশিয়ালকে আমরা ই সেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, যাকে আমরা ইএমএফ অফ দ্য সেলও বলি। তাহলে ই সেল সমান আমরা কি লিখতে পারি? ইলেকট্রোড পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস ইলেকট্রোড পোটেনশিয়াল অফ অ্যানোড, অর্থাৎ হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল। এখন প্রশ্ন হচ্ছে এই দুজনের অক্সিডেশন পোটেনশিয়াল নেব নাকি রিডাকশন পোটেনশিয়াল নেব? এই সমস্যা সমাধানের জন্য আমরা আইইউপিএসির কনভেনশন ফলো করব। আইইউপিএসি কনভেনশন অনুসারে অক্সিডেশন পোটেনশিয়াল এবং রিডাকশন পোটেনশিয়াল এই দুটোর মধ্যে আমরা রিডাকশন পোটেনশিয়ালকেই বেশি গুরুত্ব দেব। তার কারণ একই জিনিসকে দুবার রিপ্রেজেন্ট করার চাইতে আমরা যে কোনো একটাকেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেব।